ফোন দিয়েছি কতবার, ধরিসনি কেন? আর এসব কি? কি আবার? দেখতেই তো পাচ্ছেন বিয়ের কথাবার্তা চলছে আবার। সেজেগুজে সামনে যাচ্ছে সবার। মিহির তেড়ে গিয়ে বাঁ হাতটা মুচড়িয়ে ধরে রিধির। দেওয়ালির সাথে ঠেস দিয়ে মুখে হাত চেপে দাঁড়িয়ে আছে রিধি। সামনেই ভ্রু কুচকে চোয়াল শক্ত করে মিহির দুহাত মুঠো করে রিধির দিকে কটমট চোখে তাকিয়ে আছে। রিধিকে সেই তখন থেকে বলে যাচ্ছে সে। দেখি তোর মুখ থেকে হাতটা সরাতো। রিধি সরায় না, মুখে হাত চেপে মিনমিন করে বলে, যেতে দিন না মিহির ভাই। এমন কেন করছেন আপনি? বলছি তো মুখে কিছু নেই। মিহির শোনে না রিধির কথা। জোর করে মুখ থেকে হাতটা টেনে সরিয়ে আনতেই রাগে গা জ্বলে যায় তার। রিধি ঠোঁট ভরে লিপস্টিক মেখেছে, মুখে পাউডার মেখে ভূতের মতো সাদা হয়ে কলেজ যাচ্ছিল সে। এমনিতেই সাদা, তার উপর ফেস পাউডার মাখায় দেখতে বিলেতিদের মতো লাগছিল তাকে। মিহির গাল দুটো চেপে ধরে রিধির। রাগ মিশ্রিত কণ্ঠে বলে, সেজেগুজে কলেজে যাওয়া হচ্ছিল? কতবার বলেছিলাম এমন সেজেগুজে বের হবি না কখনো। কানে চায় না কথা? রিধি কোকিয়ে উঠে বলে, লাগছে মিহির ভাই, ছেড়ে দিন। আজ আমার কলেজে প্রোগ্রাম আছে, তাই একটু সেজেছি। আজকেই শেষ, আর সাজবো না। মিহিরের রাগ যেন আরও খানিকটা বেড়ে যায়। রিধির কাঁধে থাকা ব্যাগটা টেনে নিয়ে চেইন খুলে বলে, দেখি তোর নতুন ফোন কোথায় রেখেছিস দেখা তো। তোর বাপের তো আক্কেল বুদ্ধি এ জীবনেও হলো না। স্কুলের গণ্ডি পার করতে না করতেই মেয়েকে ফোন কিনে দিয়েছে। মেয়ে যে পথের হাড্ডি তা কি সে জানে? কই ফোন, কই তোর? বের কর, কোথায় রেখেছিস? রিধি ভয়ে ভয়ে বলে, স্কুলের গণ্ডি আরো ১ বছর আগেই পেরিয়েছে মিহির ভাই। মাস কয়েক পরেই আমি ভার্সিটি ভর্তি হব। এখনো ফোন চালাতে পারবো না। মিহির ভ্রু কুচকে তাকিয়ে থাকে। আপাদমস্তক দেখে নেয় রিধিকে। রাগের মাত্রা যেন বেড়ে যায় আরও। বাহ, খুব সাহস তো তোর। মুখে মুখে কথা বলিস? অভদ্র ফাজিল মেয়ে, বেশি কথা বলাস না। চুপচাপ ফোনটা বের কর। রিধি ঠোঁট উল্টায়, খানিকটা বিরক্ত আর ভয় নিয়ে বাধ্য মেয়ের মতো ব্যাগের চেন খুলে ফোন খোঁজার উদ্দেশ্য। ব্যাগের ভেতর থাকা গোপন আরেকটা ছোট্ট থলের ভেতর থেকে আলগোছে স্মার্টফোনটা বের করে মাথা নিচু করে তুলে দেয় মিহিরের হাতে। বিড়বিড় করে বলে, ফোনে কিছুই নেই মিহির ভাই। নতুন ফোন তো। আমাকে তাড়াতাড়ি যেতে দিন, দেরি হয়ে যাচ্ছে আমার। আমার বান্ধবীরা অপেক্ষা করছে রাস্তার মোড়ে। মিহির ফোনটা ছোঁ মেরে কেড়ে নিয়ে ঘেটে ঘুটে দেখতে থাকে। তারপর ডায়াল লিস্টে ঢুকে আবির নামের একটা নম্বর যোগ করা দেখে রিধিকে জিজ্ঞেস করে, কে এটা? এক্ষুনি তো বললি নতুন ফোন, কিছু নেই। আবির কি উড়ে এসে ফোনে ঢুকে পড়েছে? কয়েকবার কথাও হয়েছে দেখছি। কে হয় তোর? রিধি ভয়ে ভয়ে বলে, বন্ধু, স্কুলের পুরনো বন্ধু। আমাদের সাথে একই কলেজে এখনো পড়ে। কথা শেষ হতে না হতেই সাথে সাথে কল আসে আবিরের। রিধি চোখ বড় বড় করে ভয়ে ভয়ে তাকায় মিহিরের দিকে। মিহির গরম চোখে তাকিয়ে থাকে খানিকক্ষণ, তারপর বলে, চল, আমি রেখে আসছি কলেজে। কারোর সাথে যেতে হবে না তোর। পাখা গজিয়ে গেছে, পাখা ছেটে দিতে হবে। বলেই মিহির হাত টেনে রিধিকে নিয়ে যায় রাস্তায়। বাইকটা বের করে রিধিকে বলে, নে উঠে বস। রিধি দাঁড়িয়ে থাকে থ মেরে। ভীষণ রাগ হয় মিহিরের ওপর। রাগের চোটে মাথা দিয়ে ধোঁয়া বের হতে থাকে, কিন্তু কিছু বলতে পারে না। মিহির একটা কথা বলেছে মানে তার কথা শুনতেই হবে, উপায় নেই। লোকটা এমনই, অতিরিক্ত রাগী আর বদমেজাজি স্বভাবের। বাপ মায়ের অতি ভুক্তির ছেলে, সকলের চোখের মণি, সাথে রিধির বাড়ির সবার কাছে তুলো তুলো একটা মানুষ। রিধির বাবার দূর সম্পর্কের ভাইয়ের ছেলে মিহির মাহতাব, সাথে রিধির বড় ভাইয়ের সাথে মিহিরের বোনের বিয়ে হওয়াতে সবকিছুতে যেন পেয়ে বসেছে লোকটা। যেন পরিবারের মূল মাথাটাই সে। রিধির পরিবারের সাথে মিহিরদের বেশ গভীর সম্পর্ক, একই পরিবারের সদস্যদের মতো। রিধির বাবা মাও মিহিরকে বেশ পছন্দ করে। হলদে বর্ণের ৬ ফিট উচ্চতার মিহির মাহতাব কলেজ ভার্সিটি জীবন শেষ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমায়। সেখান থেকে রিয়েল এস্টেট ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করে দেশে ফিরেছে ২ বছর আগে। বর্তমানে নিজেদের মাহতাব ডেভেলপার্স লিমিটেড কোম্পানির ওনার পাশাপাশি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। যোগ্যতার পাশাপাশি দেখতে শুনতেও মাশাল্লাহ। শুধু মেজাজটাই ভিন্ন ধরনের, ব্যক্তিত্বের সাথে যেন অমিল খেয়ে যায় মাঝে মাঝে। তবে সেই সুযোগ দেয় না মিহির। অতি ভদ্র, মার্জিত, রুচিসম্পন্ন বলেই জানে সবাই। শুধু রিধি বোঝে তার ধরন। রিধির অসহ্য লাগে মাঝে মাঝে সবার ওপর। ইচ্ছে করেই যেন লোকটাকে মাথায় তুলে রাখে সবাই। আর সেই সুবাদে সেও রিধির ওপর তোড়জোড় চালাতে থাকে সারাক্ষণ। তার ওপর একই পাশাপাশি এলাকাতে বসবাস করাই যেন আরও মরণ হয়েছে রিধির। মিহির বাইকে বসা অবস্থাতেই পিছন ঘুরে রিধির মুখের সামনে হাতে তুড়ি মেরে বলে, কি হলো? উঠে বসবি নাকি টেনে ধরে বসাবো? নাকি আমার বাইক তোর পছন্দ না? গাড়ি বের করব? রিধি ঘাড় নাড়িয়ে না বলে। না, লাগবে না। তারপর ঠোঁট ফুলিয়ে অনিচ্ছা সত্ত্বেও উঠে বসে মিহিরের বাইকের পিছনে। মিহির ঘাড় ঘুরিয়ে বলে, দূরত্ব বজায় রেখে বসবি। তোর শরীরের সাথে যেন আমার টাচও না লাগে, ওকে?
না হলে আমার কিন্তু ইয়ে হবে। তোকে বাইকে বসালে এমনিতেও আমার সমস্যা হয়। রিধি মুখ ফসকে বলে ফেলে। বিয়েটা আবার কি? মিহির বলে, তোর মতো বাচ্চাকে কি এখন ইয়ের এক্সপ্লেনও করতে হবে আমাকে? বড় হ, তারপর বলবো। রাগে ফোঁস করতে থাকে রিধি। মিহির লোকটা হুটহাট করে রিধিকে বাচ্চা বাচ্চা বলে বকে, কথা শোনাই ছোট করে। রিধির ইচ্ছা করে ধাক্কা দিয়ে তাকে এখন বাইক ফেলে দিতে, গালাগালি করতে, কিন্তু চেপে যায়। মিহির জোরে টান মারে বাইক। রিধি ধাপ করে পড়ে যায় তার পিছের উপর। চোখ মুখ খিচে বন্ধ করে বলে, সরি, এভাবে বসতে পারছি না নির্ভয়, পড়ে যাব আমি। মিহির বলে, ঠিক আছে, আর একটু কাছে এসে বস। পড়ে গিয়ে হাত পা ভাঙলে আবার কেউ বিয়ে করবে না তোকে। সেই আমার ওই ঘাড়ে চাপিয়ে দিবে তোর বাপ। আমি তো আবার তোকে বিয়ে করতে পারবো না। জানিসই তো আমার গার্লফ্রেন্ড আছে। সে আবার এমনিতেও তোকে হিংসে করে। এই মেয়ে মানুষগুলো না কেমন যেন হিংসেমি দিয়ে পেটটা ভরা। রিধির মন খারাপ হয় তার কথা শুনে। কথায় কথায় লোকটা তার গার্লফ্রেন্ডের কথা তোলে, যেটা রিধির পছন্দ না। কেন যেন কষ্ট হয় তখন। এমনিতে তার উপর মাঝে মাঝে রিধি ভীষণ বিরক্ত হয়, কিন্তু অন্য কোনো মেয়ের কথা তার মুখে শুনলে অভিমান হয় ছোট রিধির। কলেজ গেটের সামনে রিধিকে নামিয়ে দিতেই রিধির বান্ধবীরা দৌড়ে এসে বলে, কিরে রিধু, এত দেরি করলি কেন? তোর জন্য অপেক্ষা করতে করতে শেষে চলে এসেছি আমরা। তুই আগে থেকে জানিয়ে দিবি না যে ভাইয়ার সাথে আসবি? রিধির বান্ধবী মিলি বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনার কথা অনেক শুনেছি রিধির থেকে, আজ দেখলাম, দেখেই বুঝেছি আপনি মিহির ভাই, তাই না? আপনি সত্যি খুবই মিহির কালো সানগ্লাসটার নিচে থেকে বিরক্ত চোখে তাকিয়ে থাকে রিধির দিকে। রিধি চট করে মিলিকে থামিয়ে দিয়ে বলে, আরে চুপ কর না, বেশি কথা বলিস না তো, চল ভেতরে চল। রিধি বাইক থেকে নামতেই মিহির বলে, টাকা আছে কাছে? লাগবে? রিধি হ্যাঁ বলে মাথা নাড়ায়। আছে, লাগবে না। মিহির প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করে তার একটা ক্রেডিট কার্ড রিধির ব্যাগে ঢুকিয়ে দিয়ে বলে, রেখে দে, কাজে লাগবে। পাসওয়ার্ড তোর জন্মসাল। আর হ্যাঁ, তোর ফোনটা আমার কাছে থাকলো, রাতে দিয়ে আসবো। এখন যা। রিধি হাঁ করে দাঁড়িয়ে থাকে খানিকক্ষণ, তারপর আস্তে করে মাথা দুলিয়ে চুপচাপ হাঁটতে থাকে। শোন, রিধি পিছন ঘুরে তাকায়। মিহির কাছে গিয়ে রিধির বুকে থাকা জর্জেট ওড়নাটা টেনে মাথায় দিয়ে বলে, এভাবেই থাকবি। আর লিপস্টিক একবার মুছিয়েছে না, আর দিবি না ভুলেও। কোনো ছেলের সাথে কথা বলবি না। কেউ প্রপোজ করলে ডিরেক্ট না বলবি। আর কেউ বিরক্ত করলে আমাকে এসে জানাবি, মনে থাকবে? রিধি বলে, থাকবে। ঠিক আছে, এখন যা। আমি দাঁড়িয়ে আছি, তুই আগে ভিতরে যাবি, তারপর আমি চলে যাব। রিধি হাঁটতে থাকে। দাঁতে দাঁত চিবিয়ে বিড়বিড় করে বলে, শয়তান একটা, সবসময় যেন তার মতামত নিয়েই চলতে হবে আমার। অসহ্য। বলেই রিধি মাথা থেকে টান মেরে ওড়নাটা খুলে ফেলে দেয়, গাল মুখ ফুলিয়ে রাখে। রিধির বান্ধবী মিলি বলে, এমন করছিস কেন? কত কেয়ার করে তোর, আর তুই বলিস তোকে নাকি সহ্য করতে পারে না। কই, আমাদের তো এমন মনে হলো না। কি হ্যান্ডসাম, কি দেখতে রে তোর ভাই। রিধি রাগী চোখে তাকিয়ে চেঁচিয়ে বলে, এ কিসের ভাই রে? কাউকে ভাই বললে কি সে ভাই হয়? রক্তের ভাই কি? হ্যাঁ, বয়সে আমার থেকে কত বড় জানিস? নাম ধরে তো আর ডাকা যাবে না। ভাই ভাই এসব কি আর বলবি না। নিজের ভাই হলে একটা কথা ছিল। মিলি বলে, তুই তো সারাক্ষণ ভাই ভাই করে অস্থির হয়ে যাস। তার কথা ছাড়া তো সারাদিন তোর মুখে অন্য কোনো কথাই পাই না আমরা। তো ভাই বলবো না তো কি, চাচা বলবো? রিধি কথা বাড়ায় না। মিলি যে সব কথা টানতে টানতে মহাভারত পর্যন্ত নিয়ে যাবে সে জানে, তাই চুপচাপ হাঁটা ধরে ক্লাসের উদ্দেশ্য। সন্ধেবেলা রিধি ঘরে বসে তার পছন্দের টাইটানিক মুভি দেখছিল। বড় ভাইয়ের বউ নোলক এসে গরম গরম পাকোড়া আর 1 কাপ কফি এনে রিধির টেবিলে রেখে বলে, তোর পছন্দের পাকোড়া গরম থাকতে থাকতে খেয়ে নে, ঠান্ডা হয়ে গেলে তখন তো আর খাবি না। রিধি উঠে পাকোড়ার প্লেট হাতে নিয়ে নোলককে বলে, ভাবি, দরজাটা লাগিয়ে এদিকে এসে বসো। আমার পছন্দের মুভি চলছে, একটু পর রোমান্টিক সিন দেখাবে, দরজা বন্ধ করে দাও। নোলক রিধির মাথায় চাটি মেরে বলে, কি পেকে গেছিস তুই রিধি, ছি। বয়স কত তোর? কলেজে ভর্তি হওয়ার পর থেকে দেখছি কেমন হয়ে যাচ্ছিস। আগে তো আলু সিদ্ধ ছিলি, তুই কাদের সাথে মিশিস বলতো? রিধি এক এক করে সবগুলো বান্ধবীর নাম বলে, কে কেমন, কে বেশি দুষ্টু, সবার থেকে উপরে আছে মিলি, আর সবার শেষে আছে রিধি।
রিধির হিসেব নিকে শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ে মিহির। ভেতরে আসবো কি? রিধি দ্রুত বিছানার উপর থেকে ওড়নাটা নিয়ে বুকে জড়ায়, অন্যদিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটে। নোলক বলে, আসতে চাইছিস যখন আয়, না এসে তো আর বাড়ি ফিরবি না, ফিরলেও রাতে ঘুম হবে না, ঠিক বললাম তো? মিহির কিছু বলে না। রিধির হাত থেকে আধ খাওয়া পাকোড়াটা নিয়ে টপ করে খেয়ে ফেলে। রিধি তাকিয়ে থাকে রাগ নিয়ে। মিহির এমন তাকানো দেখে বলে, কি হলো? এভাবে চেয়ে আসিস কেন? খেতে চাস আমাকে? আমি এক নারীতে আসক্ত, আমার দিকে নজর দিয়ে লাভ নেই। রিধি মুখ ভার করে বলে, আপনি আমার হাত থেকে পাকোড়াটা কেন নিয়ে নিলেন? আমি খাচ্ছিলাম তো ওটা। মিহির মুখ কুচকে ওয়্যাক করে থুতু ফেলে মেঝেতে। ছে, আগে বলবি তো, আমার বমি পাচ্ছে তোর এটু খেয়ে। আপি, যা তো পানি এনে দে আমাকে। নোলক হাসতে হাসতে বের হয়ে পানি আনতে যায়। রিধি উঠে যেতে নিলে মিহির তার হাত ধরে টেনে বসিয়ে দেয় নিজের পাশে। মুখোমুখি হয়ে বসে রাগ মিশ্রিত কণ্ঠে বলে, কোথায় যাচ্ছিস? নড়বি না একদম, তোকে এখন শাস্তি দেব। কিসের শাস্তি জানিস? ওয়েট, দেখাচ্ছি। রিধির ফোনটা বের করে মিহির। মেসেজ লিস্টে গিয়ে আবিরের পাঠানো মেসেজগুলো এক এক করে দেখায় রিধিকে। রিধি চমকে ওঠে এতগুলো মেসেজ দেখে। তনুরিধি, ফোন ধরো। কলেজে গিয়ে দেখা করলে না কেন? আর কতদিন এভাবে ঝুলিয়ে রাখবে? কিছু বলো। ভালোবাসি তোমাকে তনুরিধি, ইত্যাদি। মিহির পরপর দুটো চর বসায় রিধির গালে। রিধি গালে হাত দিয়ে মাথা নুইয়ে থাকে, মুখ তুলে তাকানোর সাহস পায় না আর। এর আগেও রিধিকে অনেক ছেলে প্রপোজাল পাঠিয়েছে, রাস্তায় বিরক্ত করেছে, বাড়ি অবধি এসেছে। মিহির তখন সবগুলোকে এক এক করে তুলোধুনো করে পাঠিয়ে দিয়েছে। রিধির গাল চেপে ধরে মিহির বলে, প্রেম করিস এর সাথে? কবে থেকে এসব চলে বল? আঙ্কেল আন্টিকে ডাকি, কথা বল রিদি। গালটা আরও একটু চেপে ধরতেই রিধি কেঁদে ফেলে। হাত দিয়ে গাল ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, ব্যথা পাচ্ছি মিহির ভাই, ছেড়ে দিন। সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমায় পছন্দ করে স্কুল থেকে, এতে আমি কি করব? মিহির গালের চাপ বাড়িয়ে দিয়ে দাঁতে নাক চেপে বলে, তোর ফোন চালানো বন্ধ, ভেঙে দিব আমি ফোন। কলেজ যাওয়া বন্ধ করতে না চাইলে আমার কথা মতো চলবি, পারবি? নোলক ঘরে ঢুকে এই অবস্থা দেখে দৌড়ে মিহিরের হাত ছাড়িয়ে দেয় রিধির থেকে। মিহিরকে পিঠে দুটো চর বসিয়ে বলে, কি রে অমানুষ, এমন করছিস কেন ওর সাথে? আবার কি করেছে ও? সর এখান থেকে। রিধি কাঁদতে থাকে গাল ধরে। ব্যথায় মাল হয়ে উঠেছে দুই গাল। চর বসানোতে দুই গালে আঙুলের ছাপগুলো স্পষ্ট ফুটে উঠেছে। মিহির রাগে গজগজ করতে থাকে। রিধির দিকে এখনও কটমট করে তাকিয়ে আছে সে। নোলক বলে, কি হয়েছে? কেউ তো কিছু বলিস না। কি রে নীর, বলবি তো কিছু নাকি? মিহি থমথমে গলায় বলে, ওকে জিজ্ঞেস করো। দিন দিন উড়নচণ্ডী হয়ে যাচ্ছে, আরও হবে। তোমাদের কথা মতো এখনও কিছু করছি না আমি। আর সময় দেওয়া যাবে না দেখছি। ও কত পেকে গেছে, একবার বের করব আমি। মিহির চলে যায় গটগট করে। নোলক রিধিকে কিছু জিজ্ঞেস করে না। রিধি গালে হাত চেপে কেঁদে কেঁদে বলে, এমন কেন তোমার ভাই? সব সময়ই এমন করে। আমি কি তার রোবট? সে যেভাবে নির্দেশ দিবে আমি সেভাবেই চলবো। আমার কি নিজের মন বলে কিছু নেই? বিয়ে দিয়ে দাও না তোমরা আমায়। এছাড়া তো এই লোকের হাত থেকে রক্ষা পাবো না আমি। সেই যে ছোটবেলা থেকে যার খেলনা হয়ে আছি আমি, পারি না আর। উফ। নোলক মুখ টিপে হাসে। রিধিকে শান্ত করে বলে, বিয়ে দেবো? রিধি কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ তাই দাও, বিদায় করে দাও, দূর হয়ে যাই আমি। নোলক বলে, সত্যি তো? তখন কিন্তু আরো সহ্য করতে হবে এসব। একদম মারা পড়ে যাবি তখন, বুঝিস? সকাল থেকে গাল ফুলিয়ে ঘরের দরজা বন্ধ করে বসে আছে রিধি, কারোর কথা শুনছে না। রিধির মা রাবেরা বার করে দরজা ধাক্কিয়ে গেছে ভাত খাওয়ার জন্য, কিন্তু রিধি জেদ ধরেছে সে ভাত পানি কিছুই খাবে না, কলেজেও যাবে না। যতক্ষণ না তার ফোনটা মিহির ফিরিয়ে দেবে ততক্ষণ সে এভাবেই ঘরবন্দি হয়ে থাকবে। নোলক ভাত এনে দরজায় এসে কড়া নাড়ে রিধির। বাইরে দাঁড়িয়ে চেঁচিয়ে ডাকে, রিধি, দরজাটা খোল। সেই তখন থেকে এভাবে বসে আছিস, খাবার খেয়ে কলেজে যা, নয়তো আম্মা এসে বকে যাবে এখন তোকে। রিধি দরজা খুলে বলে, ভাবিপু মিহির ভাইকে বলো না আমাকে ফোনটা দিয়ে দিতে। কি করেছি আমি বলো? কেউ আমাকে পছন্দ করলে কি সেটা আমার দোষ? সবসময় তার হুকুম তো আমি ভালো লাগে না আমার। তুমি একটু বলো না ওনাকে। নোলক ঘরে ঢুকে বলে, আমি কিছু বলতে পারবো না বাবা, ও যে মানুষ না। আমার ছোট হলে কি হবে, ওকে আমিই ভয় পাই। আর তাছাড়া আম্মাকেও তো তোর বিরুদ্ধে অনেক নালিশ করে গেছে। আম্মা রেগে আছেন, ফোন দিতে বারণ করেছে তোকে। রিধির যেন আগুন ধরে যায়। ধপধপ করে পা ফেলে ঘর থেকে বেরোতে হতে বলে,
তোমাদের আশকারাই এই লোকটা এমন শুরু করেছে। কি চায় সে? সবার মাথা কিনে নিয়েছে বলে আমার মাথাও কিনে ফেলবে? আমি এক্ষুনি তার বাড়িতে গিয়ে আমার ফোন ফেরত আনবো। রিধি বেরিয়ে পড়ে রাস্তায়। মিহিরের বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ায় থাকে। ভেতরে ঢুকতে সাহস করে না। নিচতলা থেকে ওপরে তাকায় মিহিরের ঘরের দিকে। তাকিয়েই যেন থা মেরে যায়। মিহির ব্যালকনিতে দাঁড়িয়ে কিছু কাগজপত্র ফাইল দেখছিল। রিধির দিকে চোখ পড়তেই রাগে গজগজ করতে করতে নেমে আসে নিচে। গেটের সামনে এসে একটানে সরিয়ে আনে রিধিকে। ধমকে উঠে বলে, কি চাই? ভিখারির মতো গেটের সামনে দাঁড়িয়ে কি করছিস, হ্যাঁ? আর এমন লুঙ্গি টি শার্ট পরে বের হয়েছিস কেন রাস্তায়? ওড়নাটাও তো ঠিকভাবে পড়িসনি। রিধি ওড়নাটা টেনে টুনে ঠিক করে বলে, এটাকে লুঙ্গি বলে না, স্কার্ট বলে, ওকে? আর আমার ফোনটা দিন। আপনার কারণে আমি আজ কলেজে যেতে পারিনি। ফোন দিন। কিসের ফোন দিব তোকে? বলেছি না ফোন ইউজ করবি না আর। ভালোভাবে পড়াশোনা করতে চাইলে কর, না হলে শ্বশুর বাড়ি আসার জন্য প্রস্তুত হ। রিধি মুখটা শুকনো করে বলে, হ্যাঁ, শ্বশুর বাড়িতেই যাব। তবুও যদি একটু আপনার থেকে মুক্তি পাই আমি। দিন না মিহির ভাই, আমি গেম খেলা ছাড়া আর কিছুই করব না। মিহির পকেট থেকে নিজের একটা ফোন বের করে বলে। ধর এটা নে, যত পারিস গেম খেল। রিধি মুখ ঘুরিয়ে ফেলে। কাঁদো কাঁদো ভাব করে রাখে মুখটার। মিহির খানিকক্ষণ তাকিয়ে থাকে এমন অবুঝ মুখশ্রীর দিকে, ঠোঁট টিপে হাসে। রিধিকে তার ফোনটা হাতে ধরিয়ে দিয়ে বলে, তোর ফোনের সাথে আমার ফোনের সব রকম কানেক্ট করে দেওয়া আছে। আমি সব সিস্টেম করে রেখেছি। যা করবি সাবধানে করিস। যদি আবার ধরতে পারি তো তোর গালটা আমার এই শক্ত হাতের জাদুতে ছোমন্তর হয়ে যাবে। এখন বাড়ি যা। কাল থেকে অফিস যাওয়ার সময় তোকে কলেজে নিয়ে যাব আর নিয়ে আসবো। ফোন পেয়ে রিধির চোখ মুখে ঝলক দিয়ে ওঠে। খুশিতে লাফ দিয়ে দৌড়তে শুরু করবে তখনই পিছন থেকে মিহির হাত টেনে ধরে বলে, শোন রেদো, আমার সামনে এমন পোশাকে আর কখনো আসিস না। আর বুকের ওড়নাটাও একটু ঠিকঠাক ব্যবহার করিস। এখন বড় হয়েছিস, আগের মতো নেই। আমি একটা পুরুষ মানুষ, বুঝেছিস? আমার সামনে আসতে একটু নিজের এদিক সেদিক খেয়াল করে তারপর আসবে। রিধি লজ্জা পেয়ে যায়। মাথা নুইয়ে বলে। ঠিক আছে। রিধির চলে আসার পথেই হঠাৎ দেখা হয়ে যায় ঈশিতার সাথে। ঈশিতা মুখ ঘুরিয়ে দেখেও না দেখার ভান করে রিধিকে। সোজা চলে যায় মিহিরের কাছে। রিধি দাঁড়িয়ে দেখে ঈশিতা গা ঘেঁষি দাঁড়ায় মিহিরের। মিহিরও হাসি মুখে কথা বলে। কিছু একটা নিয়ে প্রচুর হাসাহাসি চলে তাদের মাঝে। রিধি দাঁড়িয়ে দেখতে থাকে আর অকারণে অভিমান করে। ঈশিতার ড্রেসের দিকে চোখ যেতেই মিহিরের উপর রাগ হয় তার। ঈশিতার পরনে জিন্স টপস। রিধি মনে মনে বিড়বিড় করে, নিজের গার্লফ্রেন্ড যে কি সব পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়ায় তখন কিছু না? সব নিয়ম শুধু আমার বেলায়? ভণ্ড কোথাকার। মিহির দূর থেকে ইশারায় ডাকে রিধিকে। রিধি না গিয়ে দাঁড়িয়ে থাকে ওভাবেই। মিহির ঠোঁট উড়িয়ে রিধির মুখভঙ্গি নকল করে হেসে ফেলে। তারপর ঈশিতাকে নিয়ে নিজের বাড়ির ভেতর ঢুকে পড়ে। রিধির কান্না পায় তখন। মুখ ফুলিয়ে চলে যায় বাড়ির দিকে। সন্ধেবেলা নোলক এসে রিধির ঘরে ঢুকতেই দেখে রিধি শুয়ে শুয়ে মুখে বালিশ চেপে কাঁদছে। নোলক এগিয়ে গিয়ে চিন্তিত মুখে বলে, কি হয়েছে ঋতু রানী? কাঁদছিস কেন এভাবে? মিহির আবার কিছু বলেছে? রিধি মাথা নাড়িয়ে না বোঝায়, মুখে কিছু বলে না। নোলক মুখ থেকে বালিশ টেনে সরিয়ে বলে, তো কাঁদছিস কেন? আম্মা বকেছে? রিধি আবার বলে না। কেউ কিছু বলেনি, ইচ্ছে হচ্ছে তাই কাচ্ছি। তুমি যাও তো ভাবিপু। ঠিক আছে, এখন উঠে ফ্রেশ হয়ে ভালো একটা জামা পরে বেরিয়ে আয়। আমরাও বাড়িতে যাচ্ছি। আম্মা আব্বা বাড়িতে থাকবেন, তুই আর আমি যাব। ওখান থেকে ডিনার সেরে রাতে ফিরবো। ও বাড়ি মানে তোমার বাড়ি? এখন হঠাৎ ও বাড়ি কেন? আমি যাব না। নোলক রিধির আলমারি থেকে সাদা একটা কুর্তি বের করে রিধির দিকে ছুঁড়ে দিয়ে বলে, আজ মিহিরের বার্থডে তো, এই জন্য ছোটোখাটো একটু আয়োজন আর কি। ও বারণ করেছিল এসব করতে। আমি জোর করে মাকে বলেছিলাম রাতে টুকটাক আয়োজন করে রাখতে। যতই হোক, একটা মাত্র আদরের ভাই আমার। রিধির মনটা যেন আরও একটু খারাপ হয়ে গেল। সকালে মিহিরের সাথে ঈশিতাকে বাড়িতে ঢুকতে দেখে মনের উপর যে প্রভাব পড়েছিল তা এখন আর নেই। মিহিরের আজ বার্থডে আর রিধি একবার উইশটাও করেনি, এটা ভেবেই এখন রিধির খারাপ লাগছে। রিধি চট করে উঠে ফ্রেশ হতে যায়। সাদা কুর্তিটা পরে বেরিয়ে মায়ের ঘরে একবার উকি দেয়। ঘরে ঢুকে রাবেয়া বেগমকে জড়িয়ে ধরে বলে, দেখো তো মা কেমন লাগছে। ভাইয়া যে কিছুদিন আগে বিদেশ থেকে পাঠিয়েছিল, আজ পড়লাম এটা। রাবেয়া খুশি হয়ে বলে, সুন্দর লাগছে রে মা। একটু থুতু দিয়ে দেই বুকে, নজর লাগবে না। রিধির বাবা সাখাওয়াত এসে বলেন, কি সব যে মেয়েকে শেখাও না রাবেয়া, আদম যুগের মানুষের মতো এখনো বদলাতে পারলে না? যা তো রিধিমা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবি। রিধি বলে, ঠিক আছে আব্বু, তোমরা খেয়ে নিও। আর তুমি ঔষধ খেও কেমন? আমি ভাবিপু কেউ তো থাকছি না বাসায়। মা, তুমি আব্বুকে সময় করে ওষুধ দিও তো। তোমার তো আবার মন ভোলা।
সাখাওয়াত হাসতে হাসতে বলে, হ্যাঁ রে মা, খাবো। তোর মার মনে থাকবে। এত পাগলামি করতে হবে না, তোরা যা এখন। রিধি চলে যায়। মিহিরের বাড়ির পেছনের বাগানটায় মিহিরের বেশ কিছু বন্ধুবান্ধব বসে আড্ডা দিচ্ছিল। নোলক আর রিধি সেখানে যেতেই মিহির এগিয়ে এসে রিধিকে টেনে নিয়ে যায় অন্য পাশে। নোলক পিছন পিছন গিয়ে বলে, কি রে, আসতে না আসতে আবার শুরু করেছিস মেয়েটার সাথে? মিহির রাগে দেখিয়ে বলে, তোর সাথে সারাক্ষণ থেকে থেকেই এই মেয়ের মাথায় সমস্যা হয়েছে আপি। ধুমধাম করে চলে আসতে হবে এখানে। দেখছিস না কতগুলো বাদর বসে আছে এখানে? রিধির দিকে তাকিয়ে বলে। ঢ্যাং ঢ্যাং করে ঢুকে পড়েছিস তাই না? নোলক বলে, তুই কি রে মিহির, আজ তোর বার্থডে, একটু নর্মাল থাক, একটু ভালো বিহেভ কর সবার সাথে। ও যদি এখন তোর বার্থডের দিনে তোকে অভিশাপ দেয়, তোর জীবনে বউ জুটবে না কপালে। মিহির মিনমিন করে বলে, হুম, যে বউ আছে না তাকে ঠিক করতে গিয়ে আমি নাজেহাল। আর কত বউ লাগবে আমার? রিধি একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, হ্যাপি বার্থডে মিহির ভাই। আমি জানতাম না আপনার বার্থডে, তাই এটা আমার ঘর থেকে নিয়ে এসেছি আমি আপনার জন্য। কিছু মনে করবেন না। মিহির প্যাকেটটা হাতে নিয়ে টান মেরে খুলে ফেলে দেয়। তার ভেতর থেকে একটা শোপিস সাইজের পুতুল বের করে ফিক করে হেসে ফেলে রিধির মাথায় একটা চাটি মেরে হাসতে হাসতে বলে, এটা কি এনেছিস তুই? হ্যাঁ, আমি কি বাচ্চা? আমার বয়স আজ কত হলো জানিস? 28। এটা দিয়ে খেলার বয়স আমার আছে? আমার এখন বউ নিয়ে খেলার বয়স। সেখানে তুই আমাকে পুতুল গিফট করছিস? হাউ ফানি ইয়ার। কবে বুদ্ধি বাড়বে তোর? রিধি ভীষণ লজ্জা পেয়ে যায়। খালি হাতে আসাটাও উচিত হবে না বলে সে এমন একটা জিনিস এনেছিল, কিন্তু মিহির সেটা নিয়ে হাসাহাসি করছে। গিফট তো গিফটই, তাই বলে এভাবে হাসতে হবে? মিহিরদের মতো এত বড়লোক রিধি না, তাদের ব্যাপার স্যাপারটাই আলাদা। তাই হয়তো মিহিরের এত হাসি পাচ্ছে এটা দেখে। কিরে, এমনই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইলি কেন? আপির সাথে ভিতরে গিয়ে বস, মার সাথে দেখা করায়। ভয় নেই, আজ বাবা বাসায় নেই। তুই তো আবার বাবাকে জমের মতো ভয় পাস। রিধি নোলকের সাথে ভেতরে যায়। মিহিরের মা সালমা বেগম রিধিকে দেখে খুশি হয়ে রিধিকে বুকে জড়িয়ে ধরে, কপালে চুমু খেয়ে বলে, কেমন আছিস রিধি? কতদিন পর আসলি। এইটুকুই তো দূরত্ব বাসার মাঝে, আসতে পারিস না? রিধি বলে। পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি আন্টি, সময় হয় না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রিধি মিহিরদের ছাদে যায় হাঁটতে। বাগানে আর পা বাড়ায় না, মিহির বারণ করেছে তাই। ছাদের মেঝেতে পা রাখতেই রিধিকে টান মেরে দেওয়ালের সাথে আটকে দেয় মিহির। রিধি চমকে ওঠে। মিহির আগে থেকেই ছিল সেখানে, জানত রিধি আর কোথাও না ছাদেই আসবে। রিধি ভয়ের ঢেলায় চিৎকার দেওয়ার আগেই মিহির মুখ চেপে ধরে, খানিকক্ষণ পর আবার ছেড়ে দেয়। ভয় পেয়ে গিয়েছিলাম আমি। ভণ্ডলোক একটা, ভয় দেখানোর জন্য এখানে এসে লুকিয়ে আছেন আপনি, তাই না? মিহির ঠোঁট কামড়ে হেসে বলে, এত ভয় কিসের? তো চিটাতে হবে, দাঁড়া। বলেই রিধির জামার গলাটা টেনে ফাঁকা করে মিহির, বুকের উপর থুথু ছিটরে বলে, পারফেক্ট। রিধি ধাক্কা মেরে সরিয়ে দেয় মিহিরকে, রাগ হয়ে বলে, ছি, আপনি খুব নোংরা মিহির ভাই, বেশি বেশি একদম। এসব মজা আমার একদমই পছন্দ না। ঈশিতাপুকে বলে দেবো আমি। বলেই রিধি ছাদ ছেড়ে নামতে গেলেই মিহির আবার হাত ধরে টেনে এনে বলে, কি বলবে? এটা বলার মতো কথা? মাথায় বুদ্ধি আছে? ওকে, এটা বলতে গেলে তুই উল্টে লজ্জা পেয়ে যাবি, বোকা মেয়ে মানুষ। রিধি থমথমে মুখ করে দাঁড়িয়ে থাকে, আর চোখে দেখে মিহিরকে। মিহির মিটমিট করে হাসছে, রাগে গা জ্বলে যায় রিধির। খানিকক্ষণ পর রিধির গাল দুটো চেপে ধরে মিহির বলে, এত পিছনে লেগে থাকি বলে তোর খুব রাগ হয় আমার উপর? কেন লেগে থাকি বুঝিস সেটা? এটা বলতেই সে তেড়ে উঠল আমার দিকে। না বুঝি না, বুঝতে হবে না, এত বোঝাবুঝির কি আছে? মিহির বলে, ঠিক আছে, তোর দরকার নেই বোঝার। এখন বাড়ি চলে যা, বেশি রাত অবধি আমার চোখের সামনে ঘুরঘুর করিস না। রিধি চলে যায় ছাদ ছেড়ে। মিহিরও পিছন পিছন নেমে আসে, চোখে পড়ে ঈশিতার। মিহির পাশ কাটিয়ে চলে যায় ঈশিতাকে। নিচে নামতেই মিহিরের সব বন্ধুরা ঘিরে ধরে রিধিকে। আগ বাড়িয়ে কথা বলার জন্য চেষ্টা করে সবাই, এটা সেটা প্রশ্ন করতে থাকে। মিহির দাঁড়াতে সবগুলো চুপ হয়ে যায়। কি হয়েছে? ওকে কাঠ করে দাঁড় করিয়ে রেখেছিস মনে হচ্ছে। সুন্দরী একটা মেয়ে দেখেছিস অমনি না? অনেক রাত হয়ে গেছে, আমার কুলখানি খাওয়াও তোদের শেষ। এবার তোরা এখন যার যার বাড়ি চলে যা। মিহিরের এমন কথা শুনে ফিক করে হেসে ফেলে রিধি। বাকি বন্ধুগুলোও বলতে শুরু করে, তুই একটা মানুষ রে মিহির, জন্মদিনকে সোজা কুলখানি বানিয়ে ফেললি। কি ডেঞ্জারাস মাইরি।
নাশটা শেষ করেই ইউনিফর্ম পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় দাঁড়িয়ে আছে রিধি। মিহির বলেছিল অফিস যাওয়ার পথে সে তার সাথে করে নিয়ে যাবে রিধিকে। রিধি তাই অপেক্ষা করছে, কিন্তু মিহিরের দেখা নেই। রাস্তার অপর পাশ দিয়ে হঠাৎ বাইকে করে দুটো ছেলে এসে রিধির কাছে গিয়ে থামে। একজনকে রিধি চেনে, পাশের এলাকার চেয়ারম্যানের ছেলে নিয়ন, মিহিরের ব্যাচমেট। এর আগে একবার সে প্রপোজ করেছিল রিধিকে। নিয়ন রিধির দিকে এগিয়ে যেতেই সে 2 কদম পিছিয়ে অন্যদিকে গিয়ে দাঁড়িয়ে থাকে। নিয়ন গিয়ে মুখোমুখি দাঁড়ায়, পকেট থেকে একটা বক্স বের করে, চট করে রিধির হাতে ধরিয়ে দেয়। সে নিতে চায় না, বারবার বলতে থাকে, কি করছেন, আমাকে এসব দিচ্ছেন কেন, অদ্ভুত তো। নিয়ন বলে, কেন দিচ্ছি বোঝো না? কি বলেছিলাম এর আগে, ভালোবাসি তোমাকে। বাসায় তোমার কথা জানিয়েছি, আমার আব্বু তোমার বাবার সাথে কথা বলবে আমাদের বিষয়ে, তোমাকে আমার বউ করে নিয়ে যেতে চাই, বলেই চলে যায় নিয়ন। দূর থেকে গাড়িতে বসে বসে দেখতে থাকে মিহির। রিধির কাছে এসে গাড়ির জানালা খুলে মাথা বের করে কর্কশ কণ্ঠে বলে, গাড়িতে উঠে বস। রিধি ভয়ে ভয়ে উঠে বসে। মিহির রিধিকে সিট বেল্ট বেঁধে দিয়ে জোরে সোরে টান মারে গাড়ি, স্পিড বাড়িয়ে দিয়ে থমথমে মুখ করে চালাতে শুরু করে। রিধির দিকে এক পলক তাকায় না। কি হয়েছে? গাড়ি আস্তে চালান, ভয় করছে আমার। কোন দিক নিয়ে যাচ্ছেন? কলেজ তো অন্যদিকে মিহির ভাই। রিধি শোনে না। 8 ঘন্টা এভাবে চলার পর থেমে যায় সে। শহরের কিছুটা বাইরের রাস্তায় প্রবেশ করে সুন্দর একটা লেকের পাড়ে গিয়ে রিধিকে নামতে বলে। রিধি বুকের সাথে ব্যাগ চেপে কাঁচুমাচু করে নেমে যায়। মিহির হাত ধরে টেনে এনে ফাঁক একটা জায়গায় দাঁড় করায় রিধিকে। তোর সঙ্গে রঙ্গ করব, তাই রাস্তাঘাটে মারধর করলে অপমান হতিস, তাই এখানে এনেছি। এখন ইচ্ছে মতো পেটাবো তোকে। আর আমার সাথে এমন চেঁচিয়ে কথা বলার সাহস কবে থেকে হলো তোর শুনি? রিধি দমে যায়, গলার স্বর নিম্ন করে বলে, কি করেছি আবার আমি? মারতে চান কেন? রিধির গাল দুটো চেপে ধরে মিহির বলে, ওই খবিশটার সাথে দেখা করছিস কেন কাল? তোকে বলেছিলাম না ওর থেকে দূরে দূরে থাকবি? ভুলে গেলি কেন? কি করবো এখন তোকে? আজকে আমি জানতে পেরেছি, কাল ওটাকে দেখলে তো ওর খবর ছিল, বেঁচে গেছে অল্পের জন্য। রিধি ভয়ে শুকনো ঢোক গেলে। কাল একবার রিধির বাড়ির সামনে এসেছিল আবির। রিধির থেকে নোট চাওয়ার অজুহাতে বাড়ির গেটে নক করেছিল। রিধি ভেতরে আনেনি, গেটে দাঁড়িয়ে বাইরে রেখেই বলে দিয়েছিল তার কাছে কোনো নোট নেই। রিধির সাথে নোলক ছিল, নোলক আসতে বলেছিল আবিরকে। বন্ধুদের কেউ বাইরে থেকে বিদায় দেয় বলে খ্যাপাচ্ছিল রিধিকে। তবুও রিধি মিহিরের ভয়ে আবিরকে আসতে বলেনি। যেই ভয় পেয়েছিল এখন সেটাই হলো। ভেবেছিল মিহির হয়তো জানবে না, মাত্র 2 মিনিটের একটা বিষয়। কিভাবে যে লোকটা এত কিছু জেনে যায় রিধির মাথায় ঢোকে না। কি হলো রিদি, কথা বলছিস না কেন? কালকের ভুলে একটা হাতে রেখে দিয়েছিস, তার উপর আজ আরও একটা। তোর ব্যাগে যেটা আছে ওটা বের কর, কুইক। রিধি আস্তে ধীরে নিয়নের দেওয়া গিফটের বক্সটা বের করে মিহিরের সামনে ধরে। মিহির বক্সটা খুলে দেখতেই যেন মাথায় আগুন ধরে যায় তার। একটা গোল্ড রিং, যেটা রিধি নিজেও জানে না। নিয়ন এটা ধরিয়ে দিয়ে দুম করে চলে গেছে। রিধি ফেলে দেবে কিনা বুঝতে পারে না, পরে কারো হাত দিয়ে ফিরিয়ে দেবে ভেবেই সে রেখে দিয়েছিল। মিহির সজোরে একটা থাপ্পড় বসায় রিধির তুলতুলে নরম গালে, তারপর গমগমে কণ্ঠে বলে, অন্যের দেওয়া গিফট খুব পছন্দ তোমার, বের করছি সব। আজকে যে বাসায় ঢুকবি আর বের হবি না। তোকে এত নজরে নজরে রাখতে আমি নিজেই ক্লান্ত। একটু চোখের আড়াল করলেই উল্টাপাল্টা করে ফেলিস, ফাজিল মেয়ে। রিধি গালে হাত দিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে, তারপর উচ্চস্বরে বলতে থাকে, কি উল্টাপাল্টা করেছি আমি? হ্যাঁ, সবসময় কেন এমন করেন? নিজের মতো থাকতে পারি না আমি, ভালো লাগে না আমার আর। আমাকে এত শাসন করার অধিকার কে দিয়েছে আপনাকে? তোর বাপ দিয়েছে, তোর পরিবারের সবাই দিয়েছে। হয়েছে, এখন কি বলবি? তাদের গিয়ে জিজ্ঞেস করবি কিভাবে দিয়েছে? যা গিয়ে কর। রিধি চুপচাপ দাঁড়িয়ে থাকে, বুঝতে পারে না কিছু। মাঝে মাঝে কিছু একটা সন্দেহ হতে গেলেই ঈশিতার কথা মনে পড়ে যায়, তাই আর ভাবে না সে। খানিকক্ষণ লেকের পাড়ে বসে থাকে রিধি। মিহির পাশে বসে ধ্যান ধরে দেখতে থাকে রিধির অভিমানী মুখখানা। মাঝে মাঝে মিটমিট করে হাসে। রিধি আর চোখে তাকিয়ে দেখে ভ্রু কুঁচকে ফেলে। মিহির বলে, নে হয়েছে, আল্লাহর রস্তে এবার চুপ কর ইয়ার। এত পানি তোর চোখে, অসহ্য। এখনই যদি সব ফুরিয়ে ফেলিস, বিয়ের পর কি করবি? তখন তো দিন রাত 24 ঘন্টা কাঁদতে হবে। পানি কই পাবি? কাঁদবি কিন্তু পানি বের হবে না। কেমন হবে না বিষয়টা? রিধি কিছু বলে না,
চুপচাপ চোখের পানি মোছে গালে হাত দিয়ে একবার দেখে নেয় ব্যথা আছে কিনা। মিহির চট করে বুকে টেনে নেয় রিধিকে, গাল দুটোতে হাত বুলিয়ে বলে, সরি, মাফ করে দে। তোর এমন উল্টাপাল্টা দেখলে আমার সহ্য হয় না, আগুন ধরে যায় মাথায়, কন্ট্রোল করতে পারি না নিজেকে। কি করব বল? মিহিরের আচরণে রিধির সন্দেহ বেড়ে যায়। চুপচাপ ভাবতে বসে নানান কথা। মিহিরের মুখের দিকে তাকিয়ে থাকে গভীরভাবে। মিহির বুঝতে পারে রিধির মনের গোপন প্রশ্নপত্র, যার উত্তর সাজানো গোছানো রয়েছে মিহিরের মনে। তবে সে প্রকাশ করতে চায় না এত দ্রুত। মনের আকাশে কালো মেঘ জমেছে রিধির। অমাবস্যার অন্ধকারের মতো মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে ছাদের এক মাথা থেকে ও মাথা। নিয়নের বাবা গতকাল রিধির বাবার সাথে বিয়ের বিষয়ে কথা বলেছে। আজ সন্ধ্যায় রিধিকে দেখতে আসার কথা। রিধির বাবা হ্যাঁ বা না কিছুই বলতে পারেনি। নিয়নের বাবা একজন ক্ষমতাবান আর সম্মানিত লোক, বেশ নাম ডাক্তার। মুখের উপর না করে দেওয়াটা বেমানান বলেই সাখাওয়াত না করে দিতে পারেননি। তাছাড়া তিনি চেয়ারম্যান হিসেবে অনেক বছর আগে একবার রিধির ভাই রিক্ত আর নোলকের হয়ে বিচার সালিশ করেছিল, যখন রিক্ত আর নোলক নিজেদের ইচ্ছামতো পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। কিন্তু নোলক অর্থাৎ মিহিরের বাবা সেখানে অমত ছিল। লোকলজ্জার ভয় আর কটুকথার ধাপাধাপিতে রিধির বাবার প্রাণ যায় যায় অবস্থার মধ্যে থেকে রক্ষা করে রিক্ত আর নোলকের বিয়ের সব ব্যবস্থা করেন চেয়ারম্যান। মিহিরদের অর্থ সম্পদ আর মান মর্যাদার কাছে রিধিরা ছিল খুবই তুচ্ছ। একসময় দুই পরিবারের মাঝে গভীর সুসম্পর্ক থাকলেও নোলক আর রিক্তর ঘটানো কর্মকাণ্ডের জন্য সামান্য মন কষাকষি করে চলে যায় মিহিরের বাবা। বাকি সব ঠিকঠাক থাকলেও মাঝখান থেকে মিহির আর রিধির ঠিক করে রাখা বিয়ের কথাবার্তা ভেস্তে চলে যায়। মিহির এ বিষয়ে জানলেও রিধি এর আগে পরে কিছুই জানে না। বর্তমানে অন্য সকলে চাইলেও মিহিরের বাবা চান না কোনোভাবে আর রিধিকে এ বাড়ির বউ করতে। এদিকে রিধির বাবা সাখাওয়াতও চুপচাপ রয়েছেন এ বিষয়ে। ভর সন্ধ্যায় ছাদের এক কোণে দাঁড়িয়ে রিধি চোখের জল ফেলছিল। হাতে থাকা মুঠোফোনটা বেজে যাচ্ছে অনবরত। নিচে লোকজন বসে আছে। নিয়ন আর তার বাবা মা এসেছেন রিধিকে দেখতে। রিধি নিচে নামছে না, তাকে ডাকতেও সাহস করছে না কেউ। এদিকে নোলক মুখ ভার করে রেখেছে নিজের শ্বশুরের কর্মকাণ্ডে। জোর দিয়ে বলতেও পারছে না কোনো কিছু। নিজের ভাইয়ের বউ করার ইচ্ছেটা তার প্রবল হয়ে থাকলেও নিজেরই ভুলের কারণে এখন সে বাপের মুখের ওপর কথা বলতে ভয় করে চলে। নোলককে দিয়ে রিধিকে ডাকতে পাঠিয়েছেন সাখাওয়াত। নোলক অনিচ্ছা সত্ত্বেও একবার এসে ডেকে গেছে রিধিকে। রিধি নিচে সবার সামনে যেতে নারাজ। রাবেয়া এসে রিধিকে ডাকতেই রিধি চেতিয়ে ওঠে। কি হয়েছে মা? কতবার বলেছি আমি যাব না তাদের সামনে, আমাকে বিদায় করতে এত তাড়া তোমাদের? রাবেয়া মিনমিনে সুরে বলে, কি করব বলতো মা, তোর বাবাও তো না করতে পারছে না। একবার তার মুখটা রাখতে শুধু সামনে থেকে ঘুরে আসবি। আয় দিদুমা আমার। রিধি শোনে না কথা। নিচে থেকে সাখাওয়াতের চেঁচামেচি শুনতেই রাবেয়া আবার বলে, রিদি চল মা, 5 মিনিটের ব্যাপার। তোকে এত তাড়াতাড়ি বিয়ে দেব না আমরা, বিশ্বাস রাখ, শুধু তোর বাবার কথা ভেবে। রিধি মায়ের দিকে কড়া চোখে তাকিয়ে ধপধপ করে পা ফেলে নিচে নেমে আসে। নিজের ঘরে ঢুকে রাগের ঠেলায় আলমারি থেকে জামদানি একটা শাড়ি বের করে এলোমেলোভাবে পেঁচিয়ে নেয় শরীরের সাথে। ফর্সা গোলগাল মাখনের মতো সফট মুখটাতে ঠেসে ঠেসে পাউডার মাখাতে থাকে সমানে। টকটকে ঠোঁট জোড়ায় গাঢ় খয়েরি রঙের লিপস্টিক লাগিয়ে আয়নায় দাঁড়িয়ে চোখ রাখতেই ওয়াক করে থুতু ছুঁড়ে দেয় কাচের গায়ে। চোখের কোণে পানি চিকচিক করে। পরনের শাড়িটা ঠিকভাবে পরতে না পারায় বারবার পড়ে যাচ্ছে রিধির গা থেকে। কোনোরকম কোমরে আঁচল গুজে ঘর থেকে বেরোতেই সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মিহিরকে। মিহির চোখ পাকড়িয়ে তাকিয়ে আছে তখন থেকে। রিধিকে এমন সাজগুজে দেখে তার মাথায় আগুন ধরে যায়। ফোন দিয়েছি কতবার, ধরিসনি কেন? আর এসব কি? রিধি রাগ দেখিয়ে বলে, কি আবার? দেখতেই তো পাচ্ছেন বিয়ের কথাবার্তা চলছে আমার, সেজেগুজে সামনে যাচ্ছে সবার। মিহির তেরে গিয়ে বাঁ হাতটা মুচড়িয়ে ধরে রিধির, শক্ত করে গালটা চেপে ধরে বলে, বিয়ে করার খুব শখ? বয়স কত তোর? তোর বাপ তো দেখছি ধান্দাবাজ লোক রে। আমানতের খেয়ানত করছে তোর বাপ। শাড়ি খুলে ফেল, কোথাও যাবি না। রিধি মুখ ভার করে বলে, যাব, তাতে আপনার কি? আমি চাই বিয়ে করে আপনার থেকে অনেক দূরে চলে যেতে, যেন আপনি আর আমাকে এত টর্চার করতে না পারেন। মিহিরের রাগটা যেন বেড়ে যায়। ধাক্কা দিয়ে রিধিকে খাটে বসিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে এসে রিধির পাশে বসে পড়ে। রিধির মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ঠোঁটের ওপর আঙুল চালিয়ে ডোলে ডোলে লিপস্টিক মুছে দিতে থাকে মিহির। রিধি কেঁপে ওঠে মিহিরের স্পর্শে। শাড়ির আঁচল দিয়ে মুখে লাগানো পাউডার মুছতে মুছতে বলে, কোথায় যাবি তুই? সবখান থেকে টেনে বের করে আনবো আমি।
পাতালপুরি থেকেও হাতড়ে হাতটা বের করে খুঁজে আনবো তোকে। তোকে টর্চার না করলে আমার শান্তি হবে? আমার জন্মই তো হয়েছে সারা জীবন তোকে টর্চার করার জন্য। তবে সে সব ভালোবাসার টর্চার, বুঝেছিস? রিধি কথা বলে না, চুপচাপ তাকিয়ে থাকে মিহিরের দিকে। মিহিরের আচরণে রিধির যে সবসময় খারাপ লাগে এমন না, বেশ ভালো লাগে, শুধু মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। মিহির যখন এতটা অধিকার দেখিয়ে কথা বলে, রিধি ভাবে নানান কথা, কিন্তু কষ্ট পায় ঈশিতার কথা ভেবে। হয়তোবা মিহির শুধুমাত্র সহজ আর স্বাভাবিকভাবেই দেখে রিধিকে। ছোটবেলা থেকেই রিধিকে খুব আগলে রেখে এসেছে মিহির। হয়তোবা তার পেছনে রিধির সন্দেহমূলক ভাবনার কোনো ছিটে ফোঁটাও নেই। রিধি উঠে দাঁড়ায়, বসা ছেড়ে দেয়, মুখভঙ্গি স্বাভাবিক করে নিয়ে বলে, আমার জন্য সবাই অপেক্ষা করছে মিহির ভাই, আমি আসছি। মিহির চট করে হাতটা টেনে ধরে রিধির, রাগী স্বরে বলে, কথা শুনবি না তাহলে? শাড়িটা খুলে ফেলতে বলেছিলাম, তুই নিজে খুলবি নাকি আমি টেনে খুলে দেব? কোনটা চাইছিস? রিধি নিজেও খানিকটা রাগ দেখিয়ে বলার চেষ্টা করে, বলেছি তো খুলবো না, দেখতে এসেছে আমাকে, যেতে হবে আমার। আপনি এখন যান এখন এখান থেকে। মিহির আর বাড়তি কথা বাড়ায় না, নিজেই রিধির গা থেকে একটা টান মেরে শাড়িটা নামিয়ে খেলে দেয়। রিধি অবাক হয়ে যায়, তাৎক্ষণিক অন্যদিকে ঘুরে হাত দুটো ভাঁজ করে নিজেকে ঢাকার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। ফ্যাঁসফ্যাঁসে কান্নার বন্যা বইতে শুরু হয়ে যায়। মিহির শাড়িটা মুচড়িয়ে দলা পাকিয়ে ফেলে দেয় জানলা দিয়ে। রিধির দিকে ভুলেও তাকিয়ে দেখে না এক নজর। অন্যদিকে মুখ ফিরিয়ে আলমারি থেকে একটা জামা বের করে ছুঁড়ে বাড়ে রিধির ওপর। গমগমে কণ্ঠে বলে, পড়ে নে, আমি বের হয়ে যাচ্ছি, ভুলেও বাইরে আসবি না, ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে দিব, মনে রাখিস। অনেকক্ষণ পার হয়ে যায়, রিধি বাইরে আসে না। সবাই ডেকে ডেকে অস্থির হয়ে শেষে নিয়নের মা নিজেই রিধির ঘরে ঢুকে দেখতে যায় তাকে। রিধি বসে বসে কাঁদছিল। কারো উপস্থিতি টের পেয়ে উঠে দাঁড়িয়ে দেখে নিয়মের মা এসেছেন। সালাম দেয় রিধি। নিয়নের মা কাছে গিয়ে প্রফুল্লতার হাসি হেসে বলে, মাশাআল্লাহ রিধিমা, সাখাওয়াত ভাইয়ের মেয়ে যে এত সুন্দরী জানতাম না তো। এই জন্যই আমার ছেলেটা এত পাগলামি করছে। তা কাঁদছো কেন তুমি? তোমাকে দেখতে এসেছি বলে। রিধি চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে বলে, আমি পড়তে চাই আরো, এখন বিয়ে করতে চাই না। নিয়নের মা বলে, সে তো ভালো কথা, যত ইচ্ছে পড়বে, আমাদের আপত্তি নেই। রিধির বুক কেঁপে ওঠে তার কথায়। আপত্তি নেই কথাটার মধ্যে দিয়ে সে বুঝিয়েছে তাদের পছন্দ হয়েছে রিধিকে। রিধির ভয় হয়, সত্যি যদি কোনোভাবে বাবা বিয়ের জন্য মত দিয়ে দেয় তো রিধির আর উপায় নেই। নিয়নের মা হাত ধরে বাইরে নিয়ে আসে রিধিকে, সবার সামনে দাঁড় করিয়ে দেয়। রিধি ভয়ে ভয়ে এদিক সেদিক টাপায় মিহিরকে দেখতে। মিহির দরজার পাশে দাঁড়িয়ে আছে, বুকে 2 হাত গুজে, তাকিয়ে আছে রিধির দিকেই। চোখের ভাষা অগ্নিময়। খানিকক্ষণ পর রাবেয়ার কাছে এসে মিহির মাথা নুইয়ে শান্তভাবে বলে, আন্টি, কথা আছে তোমার সাথে, একটু ভেতরে চলো। রাবেয়া ভয়ে তার ঘরে ঢোকে আস্তে করে। মিহিরের কথা কোন প্রসঙ্গে হতে পারে সে আন্দাজ করছে। এইসব কি আন্টি? আঙ্কেল কি করছে এগুলো? রিদিকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে হঠাৎ? মাথা খারাপ হয়ে গেছে নাকি? নিচু কণ্ঠে রাবেয়া বলে, কি বলবো বাবা, এলাকার চেয়ারম্যান, এমন মানুষকে মুখের ওপর না করাটা কি সভ্য হতো? তাই তোমার আঙ্কেল। ও, তার মানে এখন তারা বলবে কাল বিয়ে হবে, আর আঙ্কেল সেটা সাথে সাথে মেনে নেবে? এটা হয়? তাহলে আমার কি হবে? রাবেয়া কথা বলে না। ঘরে ঢোকে সাখাওয়াত। মিহিরকে দেখে না দেখার ভান করে রাবেয়াকে ডেকে যেতেই মিহির এগিয়ে গিয়ে বলে, আঙ্কেল, কি হচ্ছে এসব, একটু বলবে কি? সাখাওয়াত ঠান্ডা গলায় বলে, রিধিকে দেখতে এসেছে, সম্ভবত তারা পছন্দ করেছে ওকে, বিয়ের কথাবার্তা তুলেছে সরাসরি। মিহির শান্তভাবে বলে, ওকে বিয়ে দেবে? তাহলে এতগুলো বছর ধরে যে আমি অপেক্ষা করে এসেছি রিদির জন্য, তার কি করবে? তাছাড়া 2 পরিবারের মধ্যে যে কথাবার্তা হয়েছিল সেটা? তোর বাবা চায় না আর তোর সাথে রিধিকে বিয়ের হোক। এক সময় চেয়েছিল, তখন রিধি অনেক ছোট, খুব ভালোবাসত রিধিকে। এখন তোদের ধারের কাছে আমরা যেতে পারছি না মিহির। আমার মেয়ে হয়তো ও বাড়ির বউ হওয়ার যোগ্য না। বলেই চলে যান সাখাওয়াত। মিহির আর কিছু বলার সুযোগ পায় না। রিধি আজ কলেজ যায়নি। কাল রাত থেকে কান্না করে করে চোখ মুখ ফুলিয়ে ঘর বন্ধ করে বসে আছে। ঘুম ভেঙেছে অনেক দেরিতে। ঘুম ভেঙে ফ্রেশ হয়ে নাশতা না করেই আবার শুয়ে পড়েছে কাঁথা মুড়ি দিয়ে। বালিশের নিচে থেকে ফোনটা বের করতেই স্ক্রিনে ভেসে ওঠে মিহিরের দেওয়া 70টা মেসেজ আর 203টা কল। রিধির অন্তরাত্মা কেঁপে ওঠে।
চট করে কল ব্যাক করে মিহিরকে। সাথে সাথে রিসিভ হয় কল। কাঁদছিলি কেন সারা রাত? মিহিরের শীতল কণ্ঠ শুনে মিয়ে যায় রিধি। ভেবেছিল যা তা বলে ধমকাধমকি করবে মিহির, কিন্তু না, তার কণ্ঠস্বর ভেজা, ঘোরের ভেতর থেকে যেন কথা বলছে। সারা রাত ঘুমোয়নি মিহির। রিধি বুঝতে পারে। সরি মেহির ভাই, ফোন ধরতে পারিনি, সাইলেন্ট ছিল। মিহিরের আবারও শীতল কণ্ঠস্বর ভেসে আসে। রাতে খাসনি কেন? সারা রাত ভয়ে এত কান্নাকাটির কি আছে? আমি আছি না? আমি কান্না করেছি সারা রাত ধরে, এটা আপনাকে কে বলেছে? আমি জানি, কারো বলতে হবে না। সেই ছোট্টবেলা থেকে চিনি তোকে। চোখের সামনে বড় হয়েছিস তুই। জন্ম থেকে উদাম গায়ে দেখতে দেখতে তোর শাড়ি পরা অবধিতে এসেছি আমি। আর আমি বুঝবো না তোর মতিগতি? রিধির লজ্জায় লাল নীল হয়ে ওঠে। কি বেহায়ার মতো ধপাধপ কথা বলে ফেলে মিহির। ভাগ্যিস সামনে ছিলে না রিধি, নয়তো মিহির এমন লজ্জা পাওয়া আরও খেপাতো ওকে। আপনি ঘুমাননি কেন সারা রাত? এতবার কেউ কল করে, সাথে এতগুলো মেসেজ, পাগল আপনি? মিহিরের সহজ স্বীকারোক্তি। হ্যাঁ তো, তোর জন্য পাগল। কেন সহজ কথাটা বুঝতে পারিস না তুই রিদি? কবে বুঝবি আমাকে? রিধি ব্যঙ্গ হাসে। মিহিরের কথায় তার মনটা ভুলেও যেন ভোলে না। রিধির সামনেই তো মিহিরের কত কথা হয় ঈশিতার সাথে, কত হাসাহাসি, খুনসুটি, ঘোরাফেরা সব। তাহলে শুধু শুধু মিহিরের এমন চিড়ে ভেজানো কথা কেন শুনবে রিধি? ফোন রাখছে মিহির ভাই, মাথা ধরেছে আমার। মিহির অপর পাশ থেকে সমানে বলতে থাকে। রাখবি না ফোন রিদু, আমি বারণ করছি না ফোন রাখতে। ভালো হবে না কিন্তু। রিদু শোন না, কল কেটে দিয়ে জোরে একটা শ্বাস ছাড়ে। দুপুরে খাবার টেবিলে সবার সাথে বসে রিধি খাবার খাচ্ছিল। হঠাৎ সাখাওয়াত বলে ওঠে, রিধিকে গতকাল চেয়ারম্যানের ভাইয়ের পরিবার সবাই পছন্দ করে গেছেন। এলাকার মেয়ে, বড় হতে দেখেছে চোখের সামনে। ছোট থেকেই রিধিকে চেনে তারা, সব দিক থেকেই তাদের বেশ পছন্দ ওকে। রাবেয়া আর নোলক একবার রিধির দিকে তাকিয়ে দেখে। রিধিও অসহায় চোখে তাকিয়ে দেখে নোলকদের দিকে। রাবেয়া বলে, পছন্দ করেছে বলে কি এখন বিয়েটাও দেবে? মেয়ের মতামত জানতে চাও না? সাখাওয়াত ভাত খেতে খেতে আস্তে ধীরে বলেন, বিয়ে তো আজ নয়, কাল দিতেই হবে। তাছাড়া আমি অসুস্থ, জানো তোমরা। কখন কি হবে বলা যায় না। নিয়ন ভালো ছেলে, বিয়েটা হলে রিধির ভালোই হবে। তাড়াতাড়ি নোলকের বাবার সাথে যা কথা হয়েছিল তা তো আর। থেমে যায় সাখাওয়াত। রিধি তাকিয়ে থাকে তার মুখের দিকে। অর্ধেক কথা বলে তিনি থেমে যাওয়ায় রিধি পরিষ্কার কিছু বুঝতে পারে না, বোঝার চেষ্টাও হয়তো করেন না। ভাত রেখে হাত না ধুয়েই দৌড়ে চলে যায় ঘরে। নোলক পিছন পিছন ছুটে যায়। রিধি কাঁদতে শুরু করে আবার। নোলক রিধির মাথায় হাত রাখতেই ঝাড়ি মেরে হাত সরিয়ে দেয় রিধি। অভিমানী সুরে বলে, বিয়ে দিচ্ছ আমাকে তোমরা? আমার মতামত জেনেছো আমি কি চাই? নোলক বলে, কি চাস আমাকে বল, বাবাকে বুঝিয়ে বলবো। কাউকে পছন্দ করিস? রিধি রাগ দেখিয়ে বলে, কাকে পছন্দ করব? কে আছে আমার? কেউ নেই। নোলক বলে, মিহির আছে তো, ওকে পছন্দ করিস না? রিধি চট করে বলে ফেলে। হ্যাঁ করি তো। তাৎক্ষণিক আবার কথা ঘুরিয়ে নিয়ে বলে, হ্যাঁ, তার মতো মানুষকে পছন্দ করব আমি। করি না পছন্দ। কেন করবিস না? আমার ভাইয়ের মতো ছেলে আর একটা পাবি? 6 ফুট লম্বা, সুদর্শন একটা ছেলে। তুই তো এমনই চাস। ওর চোখের চাহনিতে পড়েই তো কত মেয়ে ঘায়েল ওর প্রেমে। দেখতে শুনতে কি মাশাল্লাহ, রাজপুত্রের মতো। শুধু মেজাজটা একটু চড়া। রিধি থমথমে গলায় বলে, তোমার ভাই তো আমাকে পছন্দ করে না, তার তো গার্লফ্রেন্ড আছে। তার সাথে ঘুরতে সারাক্ষণ পছন্দ করে সে। সে আবার এক নারীতে আসক্ত কিনা, তার নাম ঈশিতা। আর আমার সাথে তো আসে সিনেমা করতে। আমি কি বুঝি না এইসব ঢং? চেনা আছে আমার। নোলক মুখ টিপে হাসে। রিধির অভিমানী স্বর সে বুঝতে পেরেছে, কিন্তু আগ বাড়িয়ে আর খেপাতে যায় না রিধিকে। রিধিও মিহিরের থেকে দূরে দূরে থাকতে চায় নিজেও। মিহির যত বেশি বাড়াবাড়ি করবে রিধির তত বেশি কষ্ট হবে, তাই নিজের মতো থাকাই ভালো তার জন্য। কলেজের বারান্দায় বসে মোবাইলে গেম খেলছিল রিধি। গত 4 দিন যাবৎ ক্লাসে উপস্থিত না থাকার অপরাধে আজ ক্লাস করতে দেওয়া হয়নি তাকে। বাসায় ফোন করে গার্ডিয়ান আনতে বলা হয়েছে। কলেজে স্যারদের মুখোমুখি হয়ে কথা বলার মতো বাবা ছাড়া কেউ নেই রিধির। বাবাকে কল করে ডেকে আনতে ভয় পায় রিধি। ভাই দেশের বাইরে, বাকি আছে মা আর ভাবি। তাদের দিয়ে কাজ হবে না বলেই সে সরাসরি ফোন করেছে মিহিরকে। মিহির বলেছে অফিস থেকে আসতে যতটুকু টাইম লাগে কষ্ট করে শুধু সেটুকু সময়ই অপেক্ষা করতে, চট করে চলে আসবে সে।
রিধি বসে আছে মিহিরের আসার অপেক্ষায়। গেম খেলা বাদ দিয়ে বারান্দায় নিঃশব্দে হাঁটাহাঁটি করে রিধি। কাঁধের ব্যাগটা পিছন থেকে সামনে এনে বুকের সাথে আগলে রেখে এদিক ওদিক উকি দিতে থাকে। বাইরে হঠাৎ কালো রঙের একটা মার্সিডিজ গাড়ি দাঁড় করা দেখে এগিয়ে যায় রিধি। ততক্ষণে ক্লাস প্রায় শেষের দিকে। মিহির গাড়ি লক করে দৌড়ে যায় রিধির উদ্দেশ্যে। রিধিকে দু হাতে আগলে ধরে বলে, কোথায় তোর স্যার? রিধি বলে, ক্লাসে আছে, ক্লাসটা শেষ হলে আপনি দেখা করবেন, এখন যেতে হবে না। মিহির হাত ঘড়িতে একবার চোখ বুলিয়ে বলে, এখনই চল, আমি কথা বলে আবার দ্রুত চলে যাব, জরুরি মিটিং আছে। তাছাড়া তোর এসব স্যারফারের জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করবে মিহির মাহতাব, মানায় এটা? রিধি আমতা আমতা করে বলে, কিন্তু ক্লাস চলছে তো, তাই বেশিক্ষণ লাগবে না মিহির ভাই। স্যার বের হোক, সমস্যা কি তাতে? তুইও করবি ক্লাসটা, তোকে বসিয়ে দিয়ে আমি চলে যাব। বলেই মিহির ক্লাসে ঢুকতে নিলে বাধা দেয় রিধি। মিহির চোখ দিয়ে ইশারাই বোঝায়। কি সমস্যা? রিধি মুখ ভার করে বলে, ক্লাসে অনেক মেয়েরা আছে, আপনি যাবেন না? তো মেয়েরা কি আমাকে খেয়ে ফেলবে, নাকি ভয় পাচ্ছিস যে তারা আমাকে দেখে ক্রাশ খাবে, আর সেটা তোর পছন্দ না? রিধি কিছু বলে না, মাথা নিচু করে চুপচাপ এগিয়ে যায় ক্লাসের দিকে। মিহিরও যায় পিছন পিছন। মিহির ক্লাসে ঢুকতেই ক্লাসে বসা সবগুলো মেয়েই হাঁ হয়ে যায় তাকে দেখে। রিধি সবকিছু বাদ দিয়ে সেটাই খেয়াল করতে ব্যস্ত হয়ে যায়। মিহিরের ড্রেস আপ আর লুকিং দেখে সবাই যেন এক মুহূর্তের জন্য ঝটকা খেয়ে যায়। ব্ল্যাক ফর্মাল প্যান্ট, ক্রিম হোয়াইট শার্টের হাতা কনুই অবধি গোটানো, পায়ে ব্ল্যাক লেদার অক্সফোর্ড শুজ, হাতের কবজিতে সিলভার রোলেক্স ঘড়ি, মাথায় ঘন ঝাঁকড়া চুলগুলো সুন্দরভাবে সেট করা। রিধি সরও যেন আর চোখে এক নজর খেয়াল করে মিহিরকে। রিধি সরের সামনে গিয়ে বলে, উনি আমার গার্জিয়ান। মিহিরের দিকে তাকিয়ে সর বলেন, ও আচ্ছা, তনুরিনী কি হলতা? মিহির একবার রিধির দিকে তাকিয়ে চট করে চোখ ফিরিয়ে আবার সরের দিকে ফিরে সোজাসাপটা উত্তর দেয়, আমার ওয়াইফ। রিধি হা হয়ে তাকিয়ে থাকে মিহিরের দিকে, সাথে ক্লাসের সবাই। স্যার নিজেও যেন খানিকটা অবাক হয়ে যায়। মিহিরের সাথে রিধির স্বরের টুকটাক কথাবার্তা আর রিধিকে নিয়ে অভিযোগ চলতে থাকে। কথাবার্তা শেষ করে মিহির ক্লাসে বসিয়ে দেয় রিধিকে। তারপর সেখান থেকে বেরিয়ে ফোনে কথা বলতে বলতে দ্রুত উঠে বসে গাড়িতে। গাড়ি ছেড়ে দিয়ে ফোন নামিয়ে রাখতে না রাখতেই আবার কল করে রিধি। মিহির ড্রাইভ করতে করতে কলটা রিসিভ করে সিটের উপর রেখে দিয়ে বলে, বল, শুনছি। এখন আবার ফোন করেছিস কেন? স্যার চলে গেছেন? অপর পাশ থেকে রিধি বলে, থ্যাঙ্কস মিহির ভাই, একটা কথা ছিল, বলবো? কি বলবি তা বুঝতে পেরেছি। তোকে ওয়াইফ বলেছি কেন, এটা তো? মিহির ঠোঁট কামড়ে হাসে, সামনের দিকে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে গাড়ি ড্রাইভ করতে করতে বলে, তো কি বলতাম, তুই বল। ভাই বোন? ছি, তুই আমার যা সেটাই বলেছি। ছোটবেলা তোকে নিয়ে কত বউ জামাই খেলতাম তুই জানিস। খুব যে ছোট ছিলাম তা না। এই ধর, যখন আমি 11 থেকে 12 বছর, তখন সবেমাত্র তোর 2 বছর। আমি তখন তোর জন্য লাল টুকটুকে ছোট্ট একটা শাড়ি কিনে এনেছিলাম, তোকে নিজের হাতে পরিয়ে দিতাম, কোলে নিয়ে ঘুরতাম তোকে। সবাই বলতো মেহেরের ছোট্ট বউ রিধি। রিধি লজ্জা পেয়ে যায় মিহিরের মাথায়, নিঃশব্দে হাসে। তারই সব মনে নেই কিছুই। তবে ছোটবেলা থেকেই যে রিধিকে নিয়ে এমন টানাহেচড়া করে ছাড়ত মিহির মাহাতাব, সেটা রিধি শুনেছে সবার থেকে। হৃদু, শুনতে পাচ্ছিস? বলুন, শুনছি। তোকে ছোটবেলার মতো নিজ হাতে আরেকবার শাড়ি পরাতে চাই, দিবি? কথা দিচ্ছি, খারাপভাবে ছুঁয়ে দেখব না। রিধি কথা বলে না। মিহিরকেও আর কথা বলতে সুযোগ না দিয়ে ফোনটা নামিয়ে ব্যাগের মধ্যে রেখে দেয়। জোরে একটা শ্বাস টানে। মিহিরের এমন সব কথার জালে আটকা পড়ে মরতে চায় না রিধি। তার থেকে এমনিতেই ভালো আছে রিধি। হঠাৎ রিধির ক্লাসের সব বন্ধুরা এসে ঘিরে ধরে তাকে। একের পর এক জিজ্ঞেস করতে থাকে মিহিরের কথা। কবে হুট করে বিয়ে হলো রিধির? এমন সুন্দর হ্যান্ডসাম একটা হাজবেন্ড আছে রিধির, কেন রিধি বলেনি এতদিন? লাভ না অ্যারেঞ্জ ম্যারেজ, কোনটা? ইত্যাদি ইত্যাদি। রিধি হাঁপিয়ে ওঠে সবাইকে বোঝাতে বোঝাতে যে তার বিয়ে হয়নি, হুট করে মিহির মিথ্যে কথা বলেছে। তখন রিধির এক বান্ধবী তড়িয়ে এসে বলে সে নাকি ভীষণভাবে প্রেমে পড়ে গেছে মিহিরের, আর যে করেই হোক রিধিকেই ব্যবস্থা করে দিতে হবে। এমনকি মিহিরের জন্য একটা লাভ লেটারও পাঠাবে। কলেজ শেষ করে বেরোতেই রিধির সাথে দেখা হয় নিয়নের। গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল রিধির জন্য। রিধি গেটের ফাঁক দিয়ে বের হয়ে চুপচাপ চলে যেতে নিলেই নিয়ন পথ আগলে দাঁড়িয়ে পড়ে। রিধি কাজের ব্যাগটা সামনে টেনে চেপে চুপে দাঁড়িয়ে থাকে। কেমন আছো তনু রিধি? জি ভালো। বাসায় যাচ্ছ? আমি রেখে আসছি, বাইকে উঠে বসো। রিধি ব্রু কুচকে তাকিয়ে বলে, আমি একা যেতে পারি, পছর দেরি হয়ে যাচ্ছে। বলেই রিধি পা বাড়ায়। নিয়ন পিছন থেকে হাত টেনে বলে, এড়িয়ে চলছো কেন? দুদিন পর বউ হবে আমার। ঘুরে তাকায় রিধি, হাত ছাড়িয়ে খানিকটা রাগ দেখিয়ে বলে, বউ হব মানে? আমার বাবা আপনাকে বলেছে এই কথা? মুচকি হেসে নিয়ন বলে, তুমি জানো না বুঝি
বিয়ের কথাবার্তা সব ওকে। তোমার বাবা শুধু তোমার ভাই রিক্তাকে সব বলবে, তার মতামত জানার পর আমাদের বিয়ে হবে। বিশ্বাস না হলে বাসায় গিয়ে সবাইকে জিজ্ঞেস করো। রিধি অবাক হয়ে তাকিয়ে থাকে নিয়নের দিকে। এত দূর পর্যন্ত হয়ে গেছে সব, আর রিধি তার কিছুই জানে না। ভীষণ মন খারাপ হয় তার, সাথে খানিকটা রাগ। নিয়ন আবারও রিধিকে তার বাইকে উঠতে বললে রিধি না বলে সোজা হাঁটা ধরে। মিহিরের জন্য অপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে। মিহির কল করে বলে দিয়েছে রিধিকে একটু অপেক্ষা করতে, সে এসে নিয়ে যাবে বাসায়। মিনিট 5 পর মিহির এসে গাড়ি থামায় রাস্তায়। রিধিকে উঠতে বলে তাড়িতে। রিধি আসার সাথে সাথে নিয়নও আসে। মিহিরকে বলে, কেমন আছো মিহির? মিহির অন্যদিকে দৃষ্টি রেখে ভ্রু কুঁচকে উত্তর দেয়, ভালো। রিদি, উঠে বস, দেরি হচ্ছে। নিয়ন আবারও বলে, রিধিকে কি রেগুলার এভাবে নিয়ে যাও? হ্যাঁ, তোমার সমস্যা আছে? না, তা কেন হবে? ভাই হিসেবে বোনকে খেয়াল রাখবে, এটাই তো স্বাভাবিক। যাকগে, এতদিন কষ্ট করার জন্য ধন্যবাদ। আর কিছুদিন পর থেকে তোমার আর কষ্ট করতে হবে না। এরপর থেকে আমি নিজেই ওর খেয়াল রাখব। মিহির খানিকটা চটে গিয়ে জিজ্ঞেস করে, মানে কি? ওর বাপ তোমাকে সেই দায়িত্ব দিয়েছে নাকি? এখনো দেয়নি, তবে দেবে খুব শিগগিরই। মিহির আর এক মুহূর্ত দেরি না করে রিধির দিকে দৃষ্টি রেখে কড়া গলায় বলে, উঠে বসবি নাকি ফেলে চলে যাব? কতবার বলতে হবে আর? রিধি চট করে উঠে পড়ে গাড়িতে। মিহিরও দিক বিদিক ভুলে এক ধাক্কায় ছুটিয়ে দেয় গাড়ি। মাঝপথে গাড়ি থামিয়ে মিহির রিধির দিকে তাকিয়ে থাকে রাগ নিয়ে। মিহিরের এমন অগ্নিদৃষ্টি দেখে ভরে শুকনো ঢোক গেলে রিধি বিড়বিড় করে বলে, কিছু বলবেন মিহির ভাই? এভাবে তাকিয়ে আছেন কেন? ভয় পাচ্ছি আমি। মিহির এক টানে রিধিকে কাছে টেনে নিয়ে ঠেসে ধরে শরীরের সাথে, দাঁতে দাঁত চিবিয়ে বলে, হাত ধরতে দিয়েছিস কেন ওকে? তুই কি ভেবেছিস তোর আড়ালে চলে গেলেই আমি কিচ্ছু দেখতে পারি না? সব খবর পাই আমি। তোকে টাচ করেছিল আর তুই চুপ ছিলি কেন? ভালো লাগে সবাই তোকে টাচ করলে? আমি টাচ করি, এখন দেখ তো কেমন লাগে। বলেই মিহির শক্ত করে রিধির বাঁ হাতটা মুচড়ে ধরে, সাথে পেটের একপাশে চেপে ধরে রেখে বলে, কেমন লাগছে? মজা পাচ্ছিস? আরও দেব? রিধি আহ শব্দ করে ওঠে, ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলে। মিনমিনে কণ্ঠে বলে, লাগছে মিহির ভাই, ছেড়ে দিন আমায়। আমি বুঝতে পারিনি উনি হঠাৎ হাত ধরে ফেলবে। আমার কি দোষ? ছেড়ে দিন না আমায়। বুঝতে পারিসনি না? যখন বুঝতে পারলি তখন কি করেছিলি? থাপ্পড় মেরে দিতি একটা, নাকি কষ্ট হতো তোর? হ্যাঁ, ঠিক আছে, আমি দেখে নিব ওকে। ওর সাহস বেড়ে গেছে দেখছি। এর আগে একবার শাসিয়েছিলাম, ভুলে গেছে। দেখাচ্ছি এবার আর কোনো ওয়ার্নিং চলবে না, সরাসরি অ্যাকশন। রিধির চোখের কোণে পানি দেখে চট করে পেটের পাশটা ছেড়ে দেয় মিহির। চুপচাপ সরে পড়ে রিধি, মুখ ঘুরিয়ে রাখে অন্যদিকে। মিহির আলগোছে রিধির মুখটা নিজের দিকে ঘুরিয়ে এনে দু হাতে গাল গলিয়ে দেয়। মিহিরের এমন শীতল স্পর্শে শিউরে ওঠে রিধি, মাথা নুইয়ে ফেলে। মিহির থুতনি ধরে উঁচিয়ে নিজের মুখের কাছাকাছি আনে রিধির মুখখানা, নাকের সাথে নাক ঠেকিয়ে আর ঠোঁটের সাথে ঠোঁটের বিন্দু পরিমাণ দূরত্ব না রেখে নেশালো কঞ্চে বলে, ব্যথা পেয়েছিস বেবি? রিধি কেঁপে ওঠে, ফর্সা হাতের লোমগুলো জেগে ওঠে শিহরণে। মিহির খেয়াল করে নিজের হাতটা রিধির ব্যথা দেওয়া স্থানে আগারও রাখে। এবার উষ্ণ কোমল স্পর্শ। হালকা চাপ দিয়ে টেনে নেয় আরও কাছে। রিধি চোখ বুজে রাখে, তীর তীর করে কাঁপতে থাকে টকটকে নরম ঠোঁটখানা। মিহির আস্তে করে রিধির কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, চোখ খোলো ঋতু বাচ্চা, এমন করিস না, পাগল হয়ে যাচ্ছে আমি। তোকে কাছে পেতে ইচ্ছে করছে খুব। কেমন হচ্ছে আমার হৃদয়? কি করি বলতো? রিধি নড়ে চড়ে বসে। দূরত্ব বাড়াতে চাইলে মিহির শক্ত করে ধরে রাখে আরও খানিকটা। সরে যাস না প্লিজ, একবার ছুঁয়ে দেখতে দিবি? জাস্ট একবার, প্লিজ প্লিজ। মিহিরের নেশাগ্রস্ত কণ্ঠস্বর আর করুণ চোখের চাহিনিতে বুক কেঁপে ওঠে রিধির। কোনো রকম রিস্ক নিতে চায় না সে। চটজলদি মিহিরকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরে গমগমে কণ্ঠে বলে, সবার সাথেই কি এমন বিহেভ করেন আপনি? সুযোগ পেলে যাকে তাকে কাছে পেতে চান আপনি? ঈশিতাপু জানে সবটা। মিহিরের ঘোর যেন কেটে যায় রিধির এমন ঝাঁঝালো স্বর শুনে। দু হাতে চুল খামচে ধরে নিজের। খানিকটা সময় নিয়ে স্বাভাবিক হয়ে গাড়িটা স্টার্ট দেয় পুনরায়। আমাকে নিয়ে তোর ধারণা যে এতটা খারাপ আগে জানা ছিল না। সুযোগ পেলে কাছে পেতে চাই? হ্যাঁ, খুব খারাপ আমি, তাই না? সব জেনে বুঝেও এমন অপবাদ দিতে পারলি তুই? আমাকে বুঝিস না, ঢং করিস। কি জানি আমি, আপনার গার্লফ্রেন্ড থাকতেও আপনি আমার সাথে সুযোগ খোঁজেন? এটা অসভ্য লোক। মিহির আবারও গাড়িটা থামিয়ে দেয়। চোখ মুখ গম্ভীর করে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় রিধির গালে। অবাক হয়ে তাকিয়ে থাকে রিধি।
ভয়ে চুপসে যায়। মিহির গাড়ি থেকে নেমে রিধির পাশের দরজাটা খুলে দিয়ে টেনে বের করে আনে তাকে। মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে একটা রিকশা ডেকে তুলে দেয় রিধিকে। 1000 টাকার একটা নোট বের করে রিকশাওয়ালার পকেটে ঢুকিয়ে দিয়ে বলে, সাবধানে নিয়ে যাবে। আর অন্যদিকে মুখ ঘুরিয়ে ভ্রু কুচকে রিধির উদ্দেশ্যে বলে, বাড়ি চলে যাস। অসভ্য লোকের সাথে যেতে হবে না আর। এখন থেকে তোর নিয়নের সাথে যাস। আর আমার মতো লোকের সাথে দেখা না হয় ভালো তোর। ভালো থাকিস। সকাল সকাল গোছগাছ করে বসে আছে নোলক। দাওয়াতে যাবে আজ। বাইরে তুমুল বৃষ্টি। এদিকে ঘুম এখনও ছোটেনি তনুরিধির। রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও থামার নাম নেই। আরাম করে ঘুমোচ্ছে সে। গত 2 দিন যাবৎ মিহিরের সাথে তার দেখা হয়নি। একবার কল মেসেজ কিছুই করেনি মিহির। তাতে অবশ্য রিধির কোনো আসে যায় না, তবে মন খারাপ হয়েছিল এই আর কি। নলুক দরজায় কড়া নাড়ে রিধির। কয়েকবার ডাকাডাকির পর বিছানা ছেড়ে উঠে রিধি হাই তুলতে তুলতে এসে দরজা খুলে দেয়। নলুক চট করে ঘরে ঢুকে রিধির বিছানাটা গুছিয়ে দিতে দিতে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নে রিধি, আমরা এক জায়গায় যাচ্ছি, আম্মা আব্বাকে বলে রাখা আছে। রিধি বিরক্ত হয়ে বলে, ঘুমটা তো ভাঙিয়েই দিলে, এখন আবার সকাল সকাল কোথায় নিয়ে যেতে চাও তুমি ভাবিপু? তোমার এই এক অভ্যাস, হুটহাট ঘুম থেকে টেনে তুলে এদিক সেদিক নিয়ে যাও। নলুক হাসতে হাসতে বলে, হয়েছে, এত কথা বলিস না, হাত মুখ ধুয়ে নে। বিয়ের দাওয়াতে যাচ্ছি, 2 দিন থাকবো। কিছু জামা কাপড় তুলে নে ব্যাগে। রিধি জিজ্ঞেস করে, বিয়ে? এখন আবার কার বিয়ে? ঈশিতার বিয়ে। কোন ঈশিতা? এতদিন যাকে মিহিরের গার্লফ্রেন্ড ভেবে এসেছিস, সেই ঈশিতা। রিধি অবাক হয়ে তাকিয়ে থাকে। সামান্য হাঁ হয়ে রাখা মুখটা নলুক হাত দিয়ে বুঝিয়ে দিয়ে বলে, এত অবাক হওয়ার কিছু নেই। যাকে এতদিন ওর গার্লফ্রেন্ড ভেবেছিস, সে আমাদের বোন হয়, আমার বড় মামার মেয়ে। মিহিরের সাথে ওর কিছুই নেই, সমবয়সী বলে বন্ধুর মতো সম্পর্ক, এর বেশি কিছুই না। ঈশিতার বয়ফ্রেন্ডের সাথে ওর বিয়ে হচ্ছে, বুঝেছিস কিছু? এবার চল। সবাই গতকালকে গিয়েছে, শুধু মিহির থেকে গেছে আমাকে আর তোকে নেওয়ার জন্য। রিধি অবাক বনে চলে যায়। এতদিন সে মিহিরকে নিয়ে ঈশিতাকে কেন্দ্র করে কত বাজে বাজে চিন্তা করে এসেছে। ঈশিতাও কেমন নাটকবাজ মেয়ে। রিধিকে দেখে এমন ভাবভঙ্গি করেছে যেন রিধিকে সে সহ্য করতে পারে না, আর মিহির ওর সত্যি সত্যি। আর রিধি তাই বিশ্বাস করে মনে মনে কষ্ট পেয়ে এসেছে। তার মানে ইচ্ছে করেই রিধিকে এতদিন কাঁদিয়েছে মিহির। শয়তান লোক একটা। রিধি নিজের মনে হাসে। মিহিরের প্রতি তার ভুল ধারণা ভাঙাতে কেমন এখন ভালো লাগা কাজ করছে বেশি করে। রিধি নিজের মনকে গালি দেয়। 2 দিন আগেও সে মিহিরকে কত বাজেভাবে কথা বলে আঘাত করেছে। মিহির হয়তো কষ্ট পেয়েছে খুব, না হলে টানা 2 দিন কোনো খোঁজ নেয়নি রিধির। যে মানুষটা এক মুহূর্তের জন্য তাকে আড়াল করতে চায় না, সারাক্ষণ চোখে চোখে রাখে, বকাঝকা করে, এত এত কল টেক্সট দিয়ে পাগল করে ফেলে, তার কোনো খোঁজ নেই এখন। রিধি নিজেও তো পারত একবার নিজে থেকে কল করতে, কিন্তু জেদ দেখিয়ে তা করেনি। দোষ তো মিহিরেরই। কেনই বা এমন মিথ্যা নাটক করতে হবে রিধির সাথে? একবার সত্যিটা বলে দিলে কি হতো? রিধিকে হালকা ধাক্কা দিয়ে নোলক বলে, কিরে চল, দেরি হয়ে যাবে। রাস্তায় নিশ্চয়ই মিহির গাড়ি দাঁড় করিয়ে অপেক্ষা করছে। মিহিরের কথা শুনে মন হালকা হয় রিধির। আপনা আপনি মুখে হাসি ফুটে যায়। এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। শাওয়ার ছেড়ে দেয়। চট করে গোসল সেরে পরিপাটি হয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। বুঝতে পারেন না বিয়ের জন্য কি পরে যাওয়া উচিত। তার উপর আজ তার মন ভালো। আলমারি থেকে কোনো রকম একটা স্কার্ট বের করে পরে নেয় আপাতত। সাথে একটা ব্যাগে করে নতুন একটা লেহেঙ্গা তুলে নেয়, যাতে বিয়ের অনুষ্ঠানে পরতে পারে। কোমর অব্দে থেজা চুলগুলো কোনো রকম আঁচড়িয়ে ছেড়ে দিয়ে রাখে। মুখে হালকা রেগুলার ক্রিম মাখিয়ে নিয়ে চোখে হালকা কাজল পরে। ঠোঁটে লিপস্টিক পরতে গিয়েও আর পরেনি মিহিরের কথা মনে করে। এক হাতে মিহিরের দেওয়ার রোলেক্স ঘড়িটা পরে, অন্য হাতে পাতলা কিছু সিম্পল পাথরের চুড়ি পরে নেয়। গলায় কোনো রকম ওড়নাটা পেঁচিয়ে দৌড়ে যায় বারান্দায়। নোলক ছাতা হাতে দাঁড়িয়ে অপেক্ষা করছে গেটের বাইরে। বৃষ্টি তখন গুড়ি। নোলক ছাতাটা রিধির দিকে বাড়িয়ে দিলে রিধি তা সরিয়ে দিয়ে দৌড়ে যায় মিহিরের গাড়ির কাছে। চট করে উঠতে গিয়েও থেমে যায়, আবার দাঁড়িয়ে থাকে মিহির পারমিশন না দেওয়া অবধি। মিহির গাড়ির কাঁচ নামিয়ে এক পলক আর চোখে তাকায় রিধির দিকে। গুড়ি বৃষ্টিতে ভিজে যাচ্ছে মেয়েটা। চোখে মুখে বিন্দু বিন্দু পানি জমেছে। সদ্য গোসল করে আসা রিধিকে ভেজা চুলে অন্যরকম লাগছে। ফর্সা মুখটা আরও বেশি ধবধবে লাগছে। গলায় থাকা স্বর্ণের চিকন চেনটা ঝলমল করে উঠছে রিধির বুকের ওপর। মিহির চোখ ফিরিয়ে নেয়। দরজা খুলে দিয়ে কর্কশ গলায় বলে, কেউ সামনে বসতে চাইলে বসতে পারে, দরজা খোলা আছে।
রিধি আস্তে ধীরে উঠে বসে মিহিরের পাশের সিটে। বরাবরই সে মিহিরের পাশে বসে এসেছে, তাই অভ্যেসটাও এমনই রয়ে গেছে তার। নোলক এসে ছাতা চাপিয়ে উঠে পড়ে গাড়িতে। পিছন সিটে বসে ব্যাগপত্র গোছাতে থাকে, মিহিরকে বলে গাড়ি ছাড়তে। মিহির রিধির পাশে থেকে সিট বেল্টটা টেনে দিতেই রিধির শরীরের নেশা ধরানো সেই ঘ্রাণটা নাকে যায় তার। মিহির আর চোখে আরও একবার তাকায় রিধির দিকে। চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকে রিধি। গাড়ি স্টার্ট দিতে দিতে রিধির উদ্দেশ্যে মিহির বলে, ওড়নাটা ঠিক করে পড়তে না পারলে জানালা দিয়ে ফেলে দিলেই হয়, তাতে আমার পাশাপাশি বিয়েবাড়ির বাকি অন্যরাও দেখতে পারত। রিধি চট করে ওড়নাটা গলা থেকে নামিয়ে বুকের ওপর আগলে নেয়। অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে রাখে লজ্জায়। বৃষ্টি তখনও গুড়ি গুড়ি। মাঝ রাস্তায় গাড়ি আটকে যায় কাদায়। সামনে পুরো রাস্তা কাদায় ভর্তি। মেইন রোড পেরিয়ে শর্টকাটে এদিকটায় আসতে গিয়ে এমন বেহাল দশায় পড়তে হয় তার। মিহির বিরক্ত হয়ে গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় ঢুকিয়ে দেয় আবার। নোলকের দিকে তাকিয়ে বলে,